আরাফার ময়দানে সম্পন্ন হলো হজের খুতবা। আরাফা ময়দানের নামিরা মসজিদ থেকে খুতবা পাঠ শুরু করেন শায়েখ আলী বিন আব্দুর রহমান আল হুদাইফি। খুতবায় বিশ্ব মুসলিমের ঐক্য ও শান্তি কামনা করেন তিনি। পাশাপাশি তিনি তাকওয়া অবলম্বন, আল্লাহর আদেশ মেনে চলা এবং আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। হজের খুতবা শেষে আরাফাত ময়দানে জোহর আসরের নামাজ আদায় করেন হাজিরা। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে থাকছে বিস্তারিত। ফজরের নামাজ আদায়ের পর বিশেষ বাস ও ট্রেনে করে হাজিরা ঐতিহাসিক আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা হন। সেখানে দুহাত তুলে পাপ পঙ্কিলতা মুক্ত জীবনের জন্য মুনাজাত করেন তারা। বাংলাদেশ সময় দুপুর 3:30টায় আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের মূল খুতবা পাঠ করা হয়। খুতবা দেন মসজিদুল হারামের সম্মানিত ইমাম ও খতিব শায়েখ আলী আল হুদাইফি। এই খুতবা বাংলা সহ বিশ্বের 35টি ভাষায় সরাসরি অনুবাদ করে সম্প্রচার করা হয়। খুতবায় শরিয়া ভিত্তিক জীবন গড়ে তোলার পাশাপাশি মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনা করা হয়। খতিব বলেন, মুসলমানদের উচিত পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা। এ সময় বিশ্বের বিভিন্ন স্থানে নির্যাতিত নিপীড়িত মুসলমানদের উপর আল্লাহর রহমত কামনা করা হয়। একই সাথে মুসলমানদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য সহায়তা কামনা করেন শায়েখ আলী আল হুদাইফি। খুতবা শেষে এক আজান ও 2 ইকামতে জোহর এবং আসরের নামাজ একসঙ্গে আদায় করেন মুসল্লিরা। সূর্যাস্তের পর মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন হাজিরা। এরপর শয়তানকে পাথর নিক্ষেপের পরই পশু কোরবানি দেবেন তারা। মাথা মুন্ডনের পর হজের ফরজ তাওয়াফ করে সাফা মারওয়া ও সাই করবেন তারা। এরপর 11 ও 12 জিলহজ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামারায় 7টি করে মোট 21টি কঙ্কর নিক্ষেপ করা হবে। তারপর মিনা থেকে মক্কায় গিয়ে বিদায় তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে পবিত্র হজ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে শেষ মুহূর্তে রাজধানীতে কমেছে কোরবানির পশুর বেচাকেনা। ফলে অল্প লাভেই গরু বিক্রি করছেন ব্যাপারীরা। ক্রেতারা বলছেন, দুপুরের পর থেকে কমেছে গরুর দাম। সামর্থ্যের মধ্যে কোরবানির পশু কিনতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন তারা। দিনভর থেমে থেমে বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর গরুর হাটগুলোতেও। দেখা দেয় জলাবদ্ধতা। এমন পরিস্থিতিতে ক্রেতা সমাগম কমে যাওয়ায় বিকেল থেকেই কমতে শুরু করেছে গরুর দাম। গাবতলী ও 300 ফিট সহ রাজধানীর বিভিন্ন হাটে পর্যাপ্ত কোরবানির পশু সরবরাহ থাকলেও দেখা মিলছে না ক্রেতার, যে কারণে গত কয়েকদিনের তুলনায় 10 থেকে 15,000 টাকা কমে গরু বিক্রি করছেন ব্যাপারীরা। ক্রেতারাও বলছেন, বৃষ্টির কারণে দুপুরের পর থেকে কোরবানির পশুর দাম কমেছে। যদিও তাদের দাবি, বড় ও মাঝারি গরু কম দামে মিললেও ছোট গরুর দাম ছাড়তে চাইছেন না বিক্রেতারা। দর্শক, শেষ মুহূর্তে কিছুটা ক্রেতার সংকট দেখা দিয়েছে রাজধানীর বড় কোরবানির পশুর হাটগুলিতে। পশুর হাটের পরিস্থিতি জানাতে তেজগাঁও এলাকা আছেন সহকর্মী রাকিব হাসান। আমরা যুক্ত হচ্ছে তার সাথে। রাকিব, একদিন পরে ঈদুল আজহা, শেষ সময় কোরবানির পশুর হাটের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ সাহেলি আপনাকে। আসলে ঠিক যেমনটি বলছিলেন, আমরা জানি যে আর একদিন পরেই হচ্ছে ঈদুল আজহা, অর্থাৎ ঈদ, কুরবানির ঈদ। সেই একদিন পরেই কুরবানি হবে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের যে আসলে একটি বড় ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম এই উৎসবটি। সেই উৎসবকে কেন্দ্র করে আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন স্থানে অস্থায়ী যে পশুর হাটগুলো বসানো হয়, আমরা সেই অস্থায়ী একটি পশুর হাটে রয়েছে রাজধানীর তেজগাঁও পশুর হাটটি। আমরা একটু আমাদের দর্শকদেরকে দেখাতে চাই যে এই হাটটির এখন কি অবস্থা। যদিও মাত্র একদিন বাকি রয়েছেন ঈদের, আর সে অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুরবানির পশুর হাটটি এখনও তেমন কিন্তু বেচা কেনা জমে ওঠেনি। অনেকটাই প্রাকৃতিক যে পরিবেশ রয়েছে, প্রাকৃতিক দুর্যোগ রয়েছে। আমরা জানি যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে হয়তো বা অনেকটা ক্রেতা সমাগম কম, কিংবা এবার যে ক্রেতারা বলছেন যে প্রতিটি গরুতেই তাদেরকে কিছুটা লোকসান দিয়েই কিন্তু বিক্রি করতে হচ্ছে। কারণ যে পরিমাণ তারা বেচা বিক্রির আশা করেছিলেন, সেই পরিমাণ বেচা বিক্রি এখনও শুরু হয়নি। যদিও শেষ সময় আসছেন, আগামী আরও একটি দিন রয়েছেন, সেই একটি দিনে হয়তো বা বেচা কেনা বাড়তে পারে সেই প্রত্যাশা করছেন। কিন্তু ঈদের 2 দিন আগে যে পরিমাণ বেচা কেনা হয়, সেই পরিমাণ বেচা কেনা একেবারেই নেই। আমরা আসলে কয়েকজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি উনি গরু নিয়ে আসছেন, এবং ওনার কাছে একটু জানতে চাই যে আসলে আপনাদের কয়টি গরু আপনি নিয়ে আসছেন আর এখন পর্যন্ত কয়টি গরু বিক্রি করেছেন?
ভাই আমি গরু আনছি 16টা আনছি, 6টা বিক্রি করছি, এখনো 10টা আছে। গরুর দাম কেমন পাচ্ছেন? গরুর দাম পাচ্ছে না, গরুর দাম মনের মতন পাচ্ছে না। কেমন দামে বিক্রি করেছেন আসলে? ওইটা কলা বিক্রি করেছি 110, আর একটা 180, আর একটা হয়েছে 100, দুইটা পাইছি 175। গতবারের তুলনায় দাম কেমন? গতবারের তুলনায় এবারই কম দাম। আসলে শুনছিলেন যে যে গরুগুলো তারা বিক্রি করছেন তারা কিছুটা কম দামেই তারা গরুগুলো ছেড়ে দিচ্ছেন, তারা কারণ যেহেতু তারা দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই রাজধানীতে তারা পশু নিয়ে আসেন এই কুরবানির ঈদকে কেন্দ্র করে, সেই অনুযায়ী তারা হয়তোবা গরুগুলো অনেকেই ফেরত নিতে চাচ্ছেন না, সে কারণে অনেকটাই গরু তাদেরকে ছেড়ে দিতে হচ্ছেন, পশু তাদেরকে ছেড়ে দিতে হচ্ছেন। আর আরেকটু আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে ক্রেতা সমাগম যেমন হওয়ার কথা এখন কিন্তু ক্রেতা সমাগম মোটেই নেই আসলে বলা চলে। যে কয়েকজন ক্রেতা আসছেন তারা যে গরুর বা পশুর যে দাম হাঁকাচ্ছেন সেটি আসলে তাদের চাহিদা অনুযায়ী, বিক্রেতাদের চাহিদা অনুযায়ী কিছুটা কমই তারা হাঁকাচ্ছেন, সে কারণে তারাও কিন্তু অনেকেই গরু বিক্রি করলেও অনেকেই আবার রেখে দিচ্ছেন, অনেকেই এখনও বলছেন যে তারা কিন্তু তাদের পশুটিকে তারা ফেরত নিয়ে যাবেন। অর্থাৎ সব কিছু মিলে আমরা বলবো যে পশুর হাটটি এখনও পর্যন্ত তারা আসলে জমে ওঠেনি। রাজধানীতে বেশ কয়েকটি কিন্তু অস্থায়ী পশুর হাট বসেছে, সবগুলো হাটের চিত্র প্রায় কিন্তু একই। আমরা এর আগে দেখেছি গাবতলী পশুর হাট সহ অন্যান্য যে অস্থায়ী পশুর হাটগুলো রয়েছে সবগুলো পশুর হাটই কিন্তু প্রায়ই একই রকম, কারণ এখানে মানুষজন অনেকেই আসছেন শুধু দেখার জন্য, কেনার জন্য নয়। যারা দু একজন কিনে নিয়ে যাচ্ছেন সেটাও আসলে তাদের যে একান্ত প্রয়োজনে তারা যারা কিনবেন তারাই আসছেন, তারা কিনে নিয়ে যাচ্ছেন, বাকিরা কিন্তু আরও একটি দিনের জন্য অপেক্ষা করছেন। ক্রেতারাও আসলে অপেক্ষা করছেন, বিক্রেতারা অপেক্ষা করছেন যে আগামীকালকে কি হয়, আগামীকালকে যদি পরিবেশ ভালো থাকে, যদি আসলে আকাশের অবস্থা বা বৃষ্টি কম হয় তাহলে হয়তো বা কিছুটা বেচা কেনা বাড়তে পারে, এমন প্রত্যাশা নিয়েই কিন্তু বিক্রেতারা অপেক্ষা করছেন এই পশুর হাটগুলোতে। সাহেলি। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, শেষ সময়ে কুরবানি পশুর হাটের সবশেষ পরিস্থিতি জানাতে তেজগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেছেন, রাজধানীর পশুর হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। দুপুরে রাজধানীর গাবতলী গবাদি পশুর হাট পরিদর্শনে এসে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পশুর মোট মূল্যের 5% হারে হাসিল নির্ধারণ এবং রসিদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি অর্থ লেনদেন স্বচ্ছ রাখতে মানি রসিদ এবং টাকার রসিদও পর্যবেক্ষণ করা হচ্ছে। আজকে আপনারা দেখেছেন, আমাদের সঙ্গে আপনারা ছিলেন, আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছে পরিবেশ ভালো আছে, স্বস্তিদায়ক আছে, এবং হাসিলের যে বিষয়টি, মোট পশুর মূল্যর 5% যে বিষয়টা, এটা আমরা নিশ্চিত করেছি। এবং মানি রসিদ, টাকার রসিদও আমরা চেক করেছি, একজন কাস্টমারের কাছেও দেখেছি। তবে অতিরিক্ত বৃষ্টি হলে, সাময়িক কিছু অসুবিধা হলেও সিটি কর্পোরেশনের লোকজন সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে, এবং অতিরিক্ত কার্যক্রমমুক্ত কোথাও যদি হয় সেই জায়গাতে আমরা ইট, সুরকি বা বালু দিয়ে তাৎক্ষণিক যাতে সমস্যা তৈরি না হয় এই বিষয়ে আমরা খেয়াল রাখবো। ঈদের স্বস্তির ট্রেন যাত্রায় দেখা গেছে ভোগান্তির চিত্র। বগিতে পা ফেলার জায়গা নেই, তারপরও ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাচ্ছেন যাত্রীরা। টিকিট থাকলেও কেউ কেউ নির্দিষ্ট রেলে যেতে পারেননি গন্তব্যে। অতিরিক্ত যাত্রী চাপ সামলে দেওয়া দুরূহ দাঁড়িয়েছে কর্তৃপক্ষের কাছে। অসহায়ত্ব স্বীকার করে নিলেন কমলাপুর স্টেশন ম্যানেজার। এসএম আরিফের রিপোর্ট। পঞ্চগড়গামী ট্রেন একতা এক্সপ্রেস নির্ধারিত সময়ের প্রায় আধ ঘন্টা পর এসেছে প্ল্যাটফর্মে। ভিড়তেই হুড়মুড়িয়ে পড়েছেন যাত্রীরা। অল্প সময়ের মধ্যেই মানুষের চাপে ভরে গেছে প্রতিটি বগি। যাত্রী চাপে যে যেখানে পারছেন উঠে পড়ছেন। আর কি, যার কারণে এই মাত্র ট্রেনটা আসলো, কিন্তু তারপরে উঠতে পারতেছি না। আমাদের সিট ছিল, আমরা টাকা দিয়ে তো টিকিট কাটছি, এখানে আমাদের সিট ছিল, সবাই পাশে ভরে পড়ছে, এখানে উঠতেই পারতেছি না আমরা। যেভাবেই হোক ফিরতে হবে গন্তব্যে, সেখানে তো অপেক্ষায় প্রিয়জন। তো এই যে লোকজন যাই যাচ্ছে না, দাঁড়ানোই যাচ্ছে না, পড়ে যাবো কিনা বুঝতেছি না। এখানে যারা টিকিট কাটছে তারাও আসতে পারতেছে না, এবং যারা টিকিট কাটে নাই তারাও এসে পড়ছে। বাবা মাকে দেখলেই কষ্টটা ভুলে যাবো ইনশাল্লাহ। খালি নেই ট্রেনের ছাদও। ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ। অতিরিক্ত চাপে টিকিট কেটেও নির্দিষ্ট ট্রেনে ফিরতে পারেননি কেউ কেউ। ওরা মনিটর যখন দিচ্ছে তখন সময় এদের 7-8 মিনিট সময় আছে। আমি 2 ঘন্টা আগের প্ল্যাটফর্মে বয়ে রয়েছি, আমি তো জানি না এখানে ট্রেনে বয়ে রয়েছি। ওরা যদি আগের থেকে যদি লাইনে দিত
তাহলে আমি বুঝতে পারতাম যে ট্রেন লাইন আছে, আমার ট্রেন উঠতে হবে। যাত্রীচাপ সামাল দিতে না পারায় অসহায়ত্ব স্বীকার করেন কমলাপুর স্টেশন ম্যানেজার। এটা কিন্তু আমাদের যাত্রীদের প্রতিও অনুরোধ ছিল যে আপনারা ট্রেনের সাথে ভ্রমণ করবেন, এটা কিন্তু একটা অনিরাপদ জায়গা। তা আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই, আমরা চেষ্টা করছি তাদেরকে নামানোর জন্য, কিন্তু তাদেরকে নামাইতে গেলে ট্রেন আরও বিলম্ব হয়। অন্যান্য গন্তব্যের ট্রেনে যাত্রীচাপ থাকলেও ছিল কিছুটা স্বস্তি। SM আরিফ, মাই টিভি, ঢাকা। দর্শক, ঈদুল আজহার সমাগত শেষ মুহূর্তে ভিড় বাড়ছে নৌপথেও। যদিও খারাপ আবহাওয়া এবং ঝড় বৃষ্টির কারণে কিছুটা বিঘ্নিত হচ্ছে নৌপথে চলাচল। এই মুহূর্তে রাজধানীর সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া হক মৌ। মৌ, লঞ্চ যাত্রায় পরিস্থিতি কেমন দেখছেন? সার্বিক বিষয় আমাদেরকে জানাবেন। আমি বর্তমানে রয়েছি সদরঘাটে এবং বরিশাল অঞ্চলের মানুষের এবং দক্ষিণ অঞ্চলের মানুষের সবথেকে স্বস্তি এবং আরামদায়ক যাত্রা কিন্তু এই লঞ্চের মাধ্যমে। এবং একটু তথ্য যদি জানিয়ে রাখি, আজ দুপুর 2টা নাগাদ BIWT এর মাধ্যমে আধা ঘন্টার মতো বৈরী আবহাওয়ার জন্য লঞ্চ চলাচল একদমই বন্ধ ছিল। কিন্তু আমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন BIWT এর কেন্দ্রীয় মাইকিং এর মাধ্যমে কিন্তু আমরা বিকাল 5টা থেকে শুনেছি লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। এবং আমি ক্যামেরার মাধ্যমে যদি একটু দেখাই যে ভিড় আসলে প্রতি বছর আমরা যেটা দেখি সেই ভিড় কিন্তু কিছুটা আমরা কম দেখতে পাচ্ছি। কারণ প্রতি বছর আমরা জানি প্রতি বছর লঞ্চ যাত্রীর যে যাত্রীগুলো থাকে, এবার ভিড় কিছুটা কম হওয়ার কারণ হচ্ছে পদ্মা সেতু হওয়ার পরে দক্ষিণ অঞ্চলের মানুষের কিন্তু লঞ্চটা ছেড়ে তারা কেউ কেউ বেছে নিয়েছেন বাস যাত্রাটা। কিন্তু তারপরও কিছু কিছু মানুষ রয়েছেন তারা আসলে পরিবার নিয়ে এই লঞ্চের মাধ্যমেই কিন্তু তারা যাত্রা করে থাকেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যাত্রী যারা রয়েছে তারা কিন্তু বেশ স্বস্তি প্রকাশ করছে, কারণ এখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে। BIW থেকে বলা হয়েছে যে হকারগুলো প্রতি বছর থাকে, যার মাধ্যমে যে যাত্রীগুলো বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তো, এই হকার কি মুক্ত কিন্তু এবার হাটগুলো রয়েছে। এবং আজকে আধা ঘন্টা বৈরী আবহাওয়ার জন্য যে লঞ্চগুলো বন্ধ ছিল, শিডিউল অনুযায়ী প্রত্যেকটা লঞ্চ একটির পর একটি কিন্তু ছেড়ে যাচ্ছে এবং এখন শিডিউল কোনো বিপর্যয় কিন্তু হচ্ছে না। এবং সাহেলি, যদি একটা তথ্য জানে আপনার মাধ্যমে, সেটা হচ্ছে আজকে সকাল থেকে দক্ষিণাঞ্চলের টোটাল 22টি লঞ্চ ছেড়েছে এবং অপেক্ষমান এখন যে লঞ্চগুলো রয়েছে তার সংখ্যা 52টি লঞ্চ কিন্তু ছেড়ে যাবে। এবং আমাদের কাছে যে তথ্যটি রয়েছে, ঈদ যাত্রায় স্পেশাল 9টি ঢাকা থেকে বরিশালের লঞ্চ ছাড়া হবে, যেই লঞ্চগুলো শুধুমাত্র ঈদ উপলক্ষে ছাড়া হবে। এবং এই ক্ষেত্রে যদি আমি সবসময় বলি যে অভিযোগটি থাকে বাড়তি ভাড়ার, এবার বাড়তি ভাড়ার অভিযোগ কিন্তু আমরা যাত্রীদের কাছে তেমনটি পাইনি। আমরা কথা বলেছি যাত্রীদের কাছে, তারা বলছে যে চার্ট যেটি রয়েছে চার্ট অনুযায়ী তাদেরকে ভাড়া রাখা হয়েছে। তারা বলছেন এবার আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং প্রতিটি লঞ্চের সামনে লঞ্চ কর্তৃপক্ষ রয়েছে, পুলিশ বাহিনী রয়েছে। তাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ করলে অভিযোগের মাধ্যমে তাদের সমাধান হচ্ছে, ঠিক এমনটাই যাত্রীরা বলছেন। এবং পরিবার নিয়ে আমরা দেখতে পাচ্ছি বেশ স্বাচ্ছন্দ্যে কিন্তু সবাই আসছে এবং কোনো ধরনের অস্বস্তি নেই। এবং লঞ্চের মাধ্যমে যে কেবিন পাওয়া যাচ্ছে না বা যাত্রীর অপেক্ষায় যাত্রীদের যে উপচে পড়া ভিড়টা থাকে, এবার আমরা কিন্তু দেখছি যে না, এখন পর্যন্ত নেই। এবং আপনি ক্যামেরার মাধ্যমে সাহেলি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মানুষ যে আসছে, এই মানুষগুলোর ভিড় কিন্তু প্রতি বছর যতটুকু থাকার কথা তার থেকে কিছুটা কম আছে, তবে স্বস্তিদায়ক যাত্রাটি রয়েছে। আর সাহেলি আমরা এমনটাই দেখতে পাচ্ছি। এবং যাত্রীদের আশা রয়েছে যে ন্যায্য ভাড়াটা যদি থাকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যদি এই ধারাটি অব্যাহত থাকে, তাহলে তারা তাদের এই ঈদ যাত্রা আরও বেশি সুন্দর হবে এবং সহায়ক হবে। এবং সাহেলি, আমি এতক্ষণ তথ্য দিচ্ছিলাম ঢাকা থেকে বরিশাল এবং ঢাকা থেকে চাঁদপুরগামী বা যেই লঞ্চের তথ্য ছিল তাই দিচ্ছিলাম। তো একইভাবে আমরা এখন চলে যাব ঢাকা থেকে ভোলার লঞ্চের সর্বশেষ আপডেট জানার জন্য। সাহেলি, চলে যাচ্ছি ঢাকা থেকে ভোলাগামী লঞ্চের আপডেট জানতে, ফিরছি স্টুডিওতে। মৌ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা যাচ্ছি ভোলার সদরঘাটে। সেখানে আমাদের আরেকজন সহকর্মী আছে, লঞ্চ যাত্রার সবশেষ তথ্য জানতে আমরা তার সাথে যুক্ত হব। সাহেলি, আপনি জানেন যে আর একদিন পরে
মুসলমান ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় একটি ধর্মীয় অনুষ্ঠান অর্থাৎ ঈদ উল আজহা কোরবানি ঈদ। এই কোরবানি ঈদকে সামনে রেখে কিন্তু উপকূলীয় জেলা দ্বীপ জেলার মানুষ নৌপথে গতকাল থেকেই কিন্তু নারীর টানে ঘরে ফেরা মানুষ প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করার জন্য কিন্তু নিজ স্থানে ফিরছেন। আমি এখন কিন্তু ইলিশা লঞ্চ ঘাটটিতে আছি। এখানে আজকে সারাদিনে যেমনটা দেখা গিয়েছে, এখানে কিন্তু এখন ঢাকা থেকে বা অন্যান্য জায়গা থেকে কিন্তু লঞ্চ আসতে দেখা গিয়েছে। এখানে লঞ্চ এসে জাস্ট 2-4-5 মিনিট ভরা মৌসুম এবং বর্ষাকাল চলতেছে। কখনো কখনো ভারী বর্ষণ এবং বাতাস কিন্তু বইতে দেখা গিয়েছে। লঞ্চগুলোতে কিন্তু নদীর ঢেউ, প্রচণ্ড ঢেউ কিন্তু যাত্রীদের অনেকটাই কিন্তু হেঁচাল হতে দেখা গিয়েছে, যার ফলে কিন্তু যাত্রীরা বলছে যে এই সময়টা যাতে অতিরিক্ত যাত্রী না নিয়ে লঞ্চগুলি যাতে ঢাকা সদরঘাট সহ অন্যান্য জায়গা থেকে যাতে লঞ্চগুলি চলে আসে। তারপরেও কিন্তু আমরা লক্ষ্য করেছি অনেক লঞ্চে কিন্তু অতিরিক্ত যাত্রী নিয়ে তারা কিন্তু এই নদী পথে আসছে। তবে প্রশাসন সূত্রে আমাকে যেমনটা জানিয়েছেন যে যাত্রীদের নিরাপদে ঈদ শেষে আবার যাতে নিরাপদে তারা তাদের কর্মস্থলে যেতে পারে তার জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে। তো এই ছিল ভোলা লঞ্চঘাট থেকে সাহিলি আমার সর্বশেষ খবর। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা সদরঘাট থেকে লঞ্চ পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী লিটন। ঈদ উল আজহার বাকি আর মাত্র একদিন। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছে লাখো ঘরমুখো মানুষ। ট্রেন ও লঞ্চের পাশাপাশি দূরপাল্লার বাস টার্মিনালগুলোতে বেড়েছে যাত্রীর চাপ। তবে অতিরিক্ত ভাড়া, যানজট, সময়মতো গাড়ি না পাওয়া আর টিকিট সংকটের অভিযোগ রয়েছে যাত্রীদের। বিস্তারিত জানাচ্ছেন শবনম বপনী। দরজায় কড়া নাড়ছে ঈদ, তাই তো ভোর থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড়। পরিবার পরিজন নিয়ে গ্রামের পথে ছুটছেন হাজারো মানুষ। কেউ আগেভাগে টিকিট কেটেছেন, আবার কেউ কাউন্টারে এসে শেষ মুহূর্তে টিকিটের জন্য অপেক্ষা করছেন। যাত্রীদের অভিযোগ, সময় মতো কাউন্টারে এসে বাস পাচ্ছেন না, আর নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে অনেক রুটে। আমরা সব থেকে বেশি যেটাতে ভুক্তভোগী হচ্ছে সেটা হচ্ছে টিকিট পাচ্ছি না। অনেকক্ষণ যাবতীয় অপেক্ষা করতেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। 6:30 এসেছি, তো এতক্ষণ বসেছিলাম, এখন গাড়ি আসছে, এখন যাবো আর কি। অনেক ভোগান্তির শিকার হচ্ছে, 1-1.5 ঘন্টা ধরে দাঁড়ায় আছে, কোনো বাস নাই। তবে স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর নজরদারি বজায় রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। যার থেকে যে পরিমাণ টাকা বেশি নিচ্ছে, ইনস্ট্যান্ট গাড়িতে সেটা ফেরত দিয়ে আমরা গাড়িটা মুভ করাই দিচ্ছি। নাহলে এই বিপুল পরিমাণ যাত্রীদের যাওয়ার টাইমটা যদি এলোমেলো হয়ে যায়, দেখা যাবে পরবর্তী পিছনের বাস এবং অন্যান্যগুলো আরও জটিলতার সৃষ্টি হবে। আমরা আসলে এই যে ব্যানারটা ডাবল ভাড়া নিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা জরিমানা করব, কিন্তু আমরা কাউন্টারে যে আসলে তাদের লোকজনকে খুঁজে পাইনি, তারা অলরেডি সবাই পালিয়ে চলে গেছে। ওদেরকে ধরে আনার জন্য যদি আমরা ওদেরকে নিয়ে আসতে পারি, ইনশাআল্লাহ নিয়ে আসতে পারবো, আমরা তার মধ্যে ব্যবস্থা নেব। ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ, আর সেই যাত্রা যেন ভোগান্তির না হয়ে স্বস্তির হয়, সেটাই ঘরমুখো মানুষের প্রত্যাশা। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। নারীর টানে গ্রামে স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে গাজীপুর সহ রাজধানী ছাড়ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সরকারি ছুটির দ্বিতীয় দিনে বেশিরভাগ তৈরি পোশাক কারখানা ছুটি হওয়ায় শ্রমজীবী মানুষের ঢল নেমেছে মহাসড়কে। এতে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। যাত্রীদের অভিযোগ, গাড়ির চাপ বেশি থাকায় গাড়ি ধীর গতিতে চলছে। এছাড়া নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে তাদের কয়েক গুণ বেশি ভাড়া দিতে হচ্ছে। অনেকে কম ভাড়ায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক যোগে বাড়ি ফিরছেন। সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। এতে টঙ্গী, গাজীপুরা থেকে বোর্ড বাজার, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তার যানবাহন ধীর গতিতে চলছে। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কবিরপুর থেকে কালিয়াকৈর বাইপাস ও শফিপুর থেকে চন্দ্র অংশে গাড়ির চাপ গত কয়েকদিনের তুলনায় বেশি বেড়েছে। দর্শক, এই মুহূর্তে সাভার থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। খায়রুল, দরজায় কড়া নাড়ছে ঈদ, বাড়ি ফিরছে মানুষ, তো মহাসড়কে কেমন পরিস্থিতি দেখছেন, সার্বিক বিষয় আমাদেরকে জানাবেন।
জি সাহেলি, আমরা যদি বলি যে ঈদে কিন্তু আজকে স্বস্তির ঈদ যাত্রা থাকলেও সকাল পর্যন্ত দুপুর এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই স্বস্তি আস্তে আস্তে অস্বস্তির যাত্রায় পরিণত হয়েছে আমাদের সাভার আশুলিয়ার যে মহাসড়ক আছে সেই মহাসড়কগুলোতে। আমরা যদি একটু বলি যে সকালবেলা মুষলধারে বৃষ্টি হওয়ার পরেও কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করে সাভারের যে শ্রমজীবী এবং পেশাজীবী মানুষরা তাদের ঈদ উদযাপনে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু ঘর ছেড়েছেন এবং যথাসময়ে তারা চেষ্টা করেছেন যে বাস স্ট্যান্ডগুলোতে হাজির হওয়ার, এবং আমরা দেখেছি তাও হয়েও ছিল। কিন্তু দুপুরে যখন আবার মুষলধারে বৃষ্টি শুরু হয় এবং থেমে থেমে যখন বৃষ্টি হয় তখন কিন্তু আসলে সেই স্বস্তিটা কিন্তু অস্বস্তিতে পরিণত হয়েছে আমরা দেখেছি। এবং আমরা বলতে পারি যে ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর এবং উত্তরবঙ্গের সাথে যে সংযোগ মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে কিন্তু আমরা দেখেছি যে প্রথমে একটু থেমে থেমে বাস চললেও তারপরে কিন্তু আসলে জ্যামজটের তৈরি হয়েছে। আমরা এখন কিন্তু আছি এই যে উত্তরবঙ্গগামী যেই বাস কাউন্টার নবীনগরের সেই বাস কাউন্টারের পাশে। আমরা যদি একটু আপনাদেরকে মহাসড়কের চিত্রটি দেখাই যে মহাসড়কে কিন্তু আসলে বিপুল পরিমাণের জাম এবং হচ্ছে একটি চাপ কিন্তু আমরা লক্ষ্য করছি, এবং এই চাপকে সামলাতে কিন্তু আসলে এখানকার স্থানীয় যেই যে সংগঠনগুলো আছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং পুলিশের যে সদস্যরা, তারা কিন্তু আসলে কাজ করছে। এত কিছুর পরে কিন্তু আসলে দুপুরের পর থেকে বিকেল এবং সন্ধ্যার পর থেকে কিন্তু আসলে এক কথায় একটু বেশি ধরনের যানজটই আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, এখানকার যাত্রীরা কিন্তু আমাদেরকে বলেছে যে আসলে এই বৃষ্টি এবং হচ্ছে আজকে প্রায় 50 ভাগের কাছাকাছি এই যে গার্মেন্টস গুলো আছে বা শিল্প কারখানাগুলো আছে এগুলো ছুটি হওয়ার ফলে কিন্তু আসলে বেশি চাপটি পড়েছে মহাসড়ক। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার মহাসড়ক থেকে পরিস্থিতির খবর জানতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। পবিত্র ঈদুল আজহা কেন্দ্র করে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আহসান হাবিব পলাশ। তবে কোনো শঙ্কা বা হুমকি না থাকলেও যে কোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাবের বিশেষ নিরাপত্তা প্রস্তুতি রয়েছে বলে আশ্বস্ত করেন তিনি। সকালে জাতীয় ঈদগাহে ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে র্যাব ডিজি এসব কথা বলেন। র্যাব ও পুলিশের উপর হামলায় ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সীমান্তে কোনো ধরনের সমস্যা হলে পতাকা বৈঠকের মাধ্যমে তা সমাধান করা হবে। ঈদযাত্রা নিরাপদ করতে সব সাধনের ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাত্রী ও চালকরা সচেতন হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়ার জন্য হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন তিনি। এদিকে সরকারের গৃহীত পদক্ষেপের কারণে এবার মানুষ স্বস্তিতে ঈদ উদযাপন করতে যাচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে আগে যে নিরাপত্তাহীনতা ছিল এবার তা নেই। সড়কের অরাজকতা মোকাবিলায় সরকার তৎপর থাকায় এবার ঈদযাত্রায় তেমন যানজট নেই। তিনি আরো বলেন, ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো আছে। বর্তমান সরকার প্রথম 100 দিনে নির্বাচনের ইশতেহার বাস্তবায়নে যে তৎপরতা দেখিয়েছে, আগামীতেও জনগণকে দেওয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমান বাস্তবায়ন করবেন। চলছেন তার বাবার মতোই, মানে সারাদিন